বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমাদের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্যাল অপটিক্স এর 7th লেকচার নিয়ে। তো 7th লেকচারে যেটা থাকছে আমাদের ডিফ্র্যাকশন অফ লাইট। এর আগে আমরা ইন্টারফারেন্স পড়েছি, ইন্টারফারেন্স তার বিভিন্ন ফ্রিঞ্জ পড়েছি, ফ্রিঞ্জের উইডথ পড়েছি, এগুলো দেখা হয়েছে আমাদের, বা যেভাবে ফ্রিঞ্জগুলো গঠিত হয় আলোর বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলো আমরা ব্যাখ্যা করেছি একে একে। এখন এই পর্যায়ে আমাদের সামনে যেটা উপস্থিত সেটা হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর অপবর্তন। আসলে অপবর্তন হচ্ছে আলো সোজা পথে চলে, এই সোজা পথে চলার সময় আলো যদি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাহলে সেই প্রতিবন্ধকতা দ্বারা আলো বাধাপ্রাপ্ত হয়। এখন সেই প্রতিবন্ধকতা যদি এমন হয় যে প্রতিবন্ধকতা একটা আলোর গতিপথের মাঝ বরাবর প্রতিবন্ধকটা অবস্থান করছে, তাহলে ওই বস্তুটার কি হয়, একটা ছায়া পড়ে পরবর্তী, বা পর্দা যদি থাকে সেই পর্দায় একটা ছায়া পড়ে, আলোর গতিপথের উপরে একটা ছায়া পড়ে। এখন আলো সোজা পথে চলে, কিন্তু যখনই আলো বাধাপ্রাপ্ত হয়, যদি বাধাপ্রাপ্ত বস্তুটার বাধাপ্রাপ্ত এজ বা ধার সেটা যদি খুব তীক্ষ্ণ হয়, তাহলে দেখা যাবে যে আলো তার গতিপথকে বেঁকে দিচ্ছে। তাহলে সোজা পথে যাবার সময় তীক্ষ্ণ ধার সম্পন্ন কোনো প্রতিবন্ধকতার যদি সম্মুখীন হয় আলো, তাহলে সেই ক্ষেত্রে সেই আলো বেঁকে জ্যামিতিক যে ছায়া অংশ যেটা থাকে সেই ছায়া অংশের ভিতরে ঢুকে যায়। তাহলে ছায়া অংশের ভিতরে যদি ঢুকে যায় বেঁকে যেয়ে, তাহলে আলোর ঠিক কাছাকাছি যেটা প্রতিবন্ধকতা সোজা দেখা গেল তীব্র ছায়া হওয়ার কথা, কিন্তু সেই ছায়াটার ঘনত্ব বা ছায়ার তীব্রতা হচ্ছে কিছুটা হ্রাস পায়, ফলে আলোটা কিছুটা ছায়ার অংশগুলিকে দখল করে নেয়। এই ঘটনাটাকে বলা হয় অপবর্তন। এই অপবর্তন কিভাবে সংঘটিত হয় এর বেসিক এই লেকচার 7-এ অর্থাৎ সপ্তম লেকচারে এই ডিফ্র্যাকশন অফ লাইটের বেসিক কনসেপশনটা আমি তুলে ধরবো। আর এই তোমাদের এর সাথে আছি আমি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো আসলে ডিফ্র্যাকশন বা অপবর্তন কাকে বলে? অপবর্তন হচ্ছে যে আসলে আমরা চাই কি, যে আমরা চাই বা আমরা যেটা জানি সেটা হচ্ছে আলো সবসময় সোজা পথে চলে। এই সোজা পথে চলার সময় আলো যদি কোনো প্রতিবন্ধকতা প্রাপ্ত হয়, তাহলে আমাদের জেনারেল যে সেন্স, সেই সেন্স অনুযায়ী, যেমন এরকম যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় আলো, এটা একটা পর্দা, তাহলে এই অংশটুকু বাধা, তাহলে আলো ঠিক এইখান থেকে এই দুইটা রশ্মি এখান থেকে পাস করে চলে যাবে এখানে, তাহলে এই অংশটা আলো হবে। তাহলে এটার বেলায় কী হবে, এই সোজা যাবে এই, তাহলে এই রশ্মিগুলো দেখা গেল যে এই সামান্য বাধাপ্রাপ্ত যদি হয়, তাহলে আমাদের জেনারেল যে সেন্স, সেই সেন্স অনুযায়ী মনে হচ্ছে যে আলো সোজা যে এইখানে পড়বে এবং এখানকার যে প্রস্থ এখানেও সেই প্রস্থ হবে। তাহলে সেই প্রস্থের অনুযায়ী এই অংশটুকু আলোকিত হবে, আলো এই অংশটুকু আলোকিত হবে, আর এই অংশটুকু অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার। আলো সোজা পথে চলে, সেই সোজা পথের ব্যাখ্যা হচ্ছে এইটা হওয়ার কথা ছিল। যদি ডিফ্র্যাকশন না হতো, আলোর যদি অপবর্তন না হয়, তাহলে অপবর্তন না হলে তো কী হবে, অপবর্তন না হলে এই সোজা পথে চলতো আলো, এবং সোজা পথে চড়ে এই পর্দার উপরে কি হতো, এই অংশটুকু আলোকিত করতো, এখানে এই অংশটুকু আলোকিত করতো। কিন্তু আলোর একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে অপবর্তন। এই অপবর্তনের কারণে কি হয় আসলে, এখন দেখি আমরা অপবর্তনের কারণে কি হয়। এটা একটা তীক্ষ্ণ ধার সম্পন্ন একটা পাত বা প্রতিবন্ধক, এটা প্রতিবন্ধক। তাহলে আলো এইখানে যদি আপতিত হয়, তাহলে এটা এই বরাবর চলে গেল, এই আলোটা এখানে এই দিকে বেঁকে যায়,
এই আলোটা এর ধার ঘেঁষে যেটা আছে সেটা এই দিকে বেঁকে যায়। তাহলে এই দিকে বেঁকে যে এই অংশটুকু কি হয়, তীব্র আলোর সৃষ্টি হয়। এইটা সোজা আলোক রশ্মি আসছে, তাহলে এই দুইটা রশ্মি সোজা এসে এখানে তীক্ষ্ণ আলোর সৃষ্টি হয়, আর এইগুলো অপেক্ষাকৃত কম তীক্ষ্ণতার আলো আমরা দেখে থাকি। এইটা এইভাবে বলা যায় যে আমাদের ছায়া অংশের পাশে আলো যদি কোনো বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত বস্তুর ছায়া তার অপর পৃষ্ঠে যে পতিত হবে। যেমন এর উপরে যদি আমরা আলো আপতিত করি, তাহলে নিচে এর ছায়া পতিত হবে, এটা ছায়া পতিত হবে। তাহলে এই ছায়া অংশটা বস্তুর যে আকৃতি, সেই আকৃতিরই ছায়া হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাবে যে বস্তুর আকৃতির ছায়া যেটুকু থাকছে, যে এটা একটা বাধা, এই জায়গায় যদি আলো আসে তাহলে এই অংশটুকুর ছায়া তো এইটুকুই হওয়ার কথা, না হয়ে এই ছায়াটা এরকম হয়, এবং দেখা যায় এই ছায়াটুকু খুব তীব্র ছায়া হয়, কিন্তু এর পাশের এই অংশগুলো কি থাকে, এবং এই অংশটুকু খুব তীক্ষ্ণ আলো হয়, এবং এই তীক্ষ্ণ আলোর পাশে এরকমভাবে দেখা গেল অস্পষ্ট আলোর একটা অংশ এরকম তৈরি হয়। তাহলে আলো এইভাবে আসছে, এখান থেকে এইভাবে আসছে, এই রশ্মিগুলো এই জায়গাটুকুকে খুব তীক্ষ্ণতার সহিত আলোকিত করছে, কিন্তু সেই তীক্ষ্ণ আলোর পাশেও এরকম দেখা গেল যে একটা স্পেকট্রাম মতো একটা অংশ সৃষ্টি হচ্ছে। এটা দেখা গেলো বেশি উজ্জ্বল, তার থেকে এটা কম উজ্জ্বল, তার থেকে এটা কম উজ্জ্বল, তার থেকে এটা কম উজ্জ্বল, এইভাবে কম উজ্জ্বল অংশের একটা আলো সৃষ্টি হচ্ছে। তাহলে ছায়ার পাশে যেটাকে আমরা সাধারণত উপছায়া বলে থাকি, হ্যাঁ, সাহিত্যের ভাষায় যেটাকে আসলে উপছায়া বলা হয়। যেমন এটার বোর্ডের উপরে যে ছায়াটা পড়ছে, এই ছায়াটার মাঝের অংশগুলো যত তীক্ষ্ণ, কিন্তু এর পাশের অংশগুলোর আলো এই ছায়াটা তত তীক্ষ্ণ না, এটাও ডিফ্র্যাকশন। তাহলে এই যে বেঁকে যাচ্ছে যেটা, এই বেঁকে যাওয়াটা হচ্ছে আলোর ডিফ্র্যাকশন। বেঁকে যাওয়াটা, তাহলে কোনো ধার ঘেঁষে আলো যখন প্রবাহিত হতে থাকে, সেই প্রবাহিত হওয়ার সময় জ্যামিতিক যে ছায়া অংশ থাকে, এটার জ্যামিতিক ছায়া অংশ ছিল কোনটা, যে এইটুকু ছিল প্রতিবন্ধক। তাহলে এর জ্যামিতিক ছায়া হওয়ার কথা ছিল, এইখান থেকেই ছায়া হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল আলোটা এই পর্যন্ত চলে এসছে। তাহলে জ্যামিতিক ছায়া অংশের দিকে এই আলোক রশ্মিটা বেঁকে আসছে, এই বেঁকে আসার ঘটনাটাই হচ্ছে তার ডিফ্র্যাকশন বা অপবর্তন। তাহলে কোনো প্রতিবন্ধকের গা ঘেঁষে সরু বা কোনো সরু ছিদ্রপথের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় যে জ্যামিতিক ছায়া অংশের দিকে বেঁকে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলছি ডিফ্র্যাকশন অফ লাইট অর অপবর্তন, আলোর অপবর্তন। ঠিক আছে, সংজ্ঞাটা ক্লিয়ার করতে হবে। কনসেপশন ক্লিয়ার না হলে আসলে এর পরবর্তী আলোচনাগুলোই মজা পাওয়া যাবে না, তাই না? তাহলে যে কোনো সংজ্ঞা আমাদের কনসেপশন ক্লিয়ার হতে হবে। তাহলে প্রতিবন্ধক কেমন হতে পারে? প্রতিবন্ধক হতে পারে বলছে এরকম ধার সম্পন্ন হতে পারে। তাহলে এটা একটা প্রতিবন্ধক, এই প্রতিবন্ধকের দ্বারা ডিফ্র্যাকশন এরকম হচ্ছে। আর একটা হতে পারে এরকম সরু ছিদ্র বিশিষ্ট, তাহলে এর উপরে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে এইখানে যদি আমাদের একটা পর্দা থাকে, তাহলে এই পর্দার উপরে এই আলোর এই অংশটা হচ্ছে আলোকিত হবে, এগুলো অন্ধকার হয়ে থাকবে। এর পাশে আরটা কী হবে, এরকম একটা অস্পষ্ট আলোর সৃষ্টি হবে। তাহলে এই অংশটুকু তীক্ষ্ণ আলোর সৃষ্টি হবে, আর এই অংশটুকু হচ্ছে তার পাশের অংশটুকু হচ্ছে অস্পষ্ট আলোর সৃষ্টি হবে। তাহলে এটাও অপবর্তন হতে পারে। তাহলে অপবর্তন দুই ধরনের প্রতিবন্ধকতার মাধ্যমে হতে পারে, একটা তীক্ষ্ণ ধার সম্পন্ন, আর একটা হচ্ছে সরু ছিদ্র বিশিষ্ট। তাহলে প্রতিবন্ধক যদি তীক্ষ্ণ ধার সম্পন্ন হয়, তাহলে সেইটার ক্ষেত্রে কি হবে? যেমন এইটা যদি এক প্রান্ত দেখি আমরা এটার, তাহলে এইরকম একটা প্রান্ত তীক্ষ্ণ ধার এটা, তাহলে এইভাবে আলো যদি যায়, তাহলে এই অংশটার আলো এটা গেল, এটা গেল, এগুলো সব আলোকিত হলো, কিন্তু এই আলোটা কি হবে, এই দিকে বেঁকে যাবে। এর পাশের আলোটা কি হবে, এই দিকে বেঁকে যাবে। এটা তীক্ষ্ণ ধার সম্পন্ন। কিন্তু তীক্ষ্ণ ধার সম্পন্ন আলোর ক্ষেত্রে যদি অপবর্তন ঘটতে হয়, তাহলে এই প্রস্থ বরাবর এইটা একটা চির বা স্লিট, এটা একটা স্লিট, তো বলছে এই স্লিটের প্রস্থ হতে হবে, এই স্লিটের প্রস্থ হতে হবে ল্যামডার কাছাকাছি।
যে আলোটা আমরা ব্যবহার করব সেই ব্যবহৃত আলোর ল্যামডার কাছাকাছি হতে হবে এই চিরের প্রস্থ। এটা একটা শর্ত। অপবর্তনের জন্য শর্ত হচ্ছে আমরা যে চির বা স্লিটটা ব্যবহার করব সেই চির বা স্লিটের প্রস্থ হতে হবে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি বা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়। ঠিক আছে। আবার এইখানে যে সরু ছিদ্রপথটা ব্যবহার করেছি আমরা, তাহলে এরকম যদি একটা সরু ছিদ্রপথ ব্যবহার করি আমরা, এটা এই ছিদ্রপথটা যদি আমরা ব্যবহার করি আলো অপবর্তনের জন্য, তাহলে এর যে ব্যাস, এই যে ব্যাস, এই ব্যাসটা কি হতে হবে বলছে, ব্যাসটা হচ্ছে ল্যামডার সঙ্গে তুলনীয় হতে হবে, ল্যামডার সঙ্গে তুলনীয় হতে হবে। তাহলে যে প্রতিবন্ধকটা আমরা ব্যবহার করব সেই প্রতিবন্ধকের বা প্রতিবন্ধক যে চির বা স্লিট যেটা, সেই স্লিট যদি হয় তাহলে সেই স্লিটের প্রস্থ হতে হবে ল্যামডার সঙ্গে তুলনীয়। আবার যে সরু ছিদ্রপথে যদি আলোর প্রতিসরণ এই অপবর্তন ঘটে তাহলে সেই ছিদ্রপথের ব্যাস হতে হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়। তাহলে এ দুটো হচ্ছে আমাদের শর্ত। তাহলে অপবর্তনের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাড়া ধার হতে হবে, আর একটা হচ্ছে সরু ছিদ্রপথ হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আলো বেঁকে যায়, এটা একটা তার অপবর্তন ধর্ম আমরা বলবো, কিন্তু পদার্থের কি কোনো বৈশিষ্ট্য এর প্রভাবিত করে? যে পদার্থের প্রতিবন্ধক তৈরি হচ্ছে সেই পদার্থ, প্রত্যেকটা পদার্থই আমরা জানি অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত এরকম। তাহলে এবং সেই কণাগুলোর আকৃতি হচ্ছে গোলাকার। রসায়নশাস্ত্র অধ্যয়ন করলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থ বা প্রত্যেকটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত এবং সেই কণিকাগুলোর আকৃতি গোলাকার, অর্থাৎ অণু পরমাণু এগুলো সব হচ্ছে আকৃতি গোলাকার। তাহলে গোলাকার কোনো বস্তু দ্বারা মসৃণ পৃষ্ঠ তৈরি করা সম্ভব নয় এবং এই গোলাকৃতি কণার আকৃতি যত বড় হবে অমসৃণতা তত বাড়বে। গোলাকার বস্তুর এই গোলাকার কণাগুলোর আকৃতি যত বড় হবে এর অমসৃণতা তত বৃদ্ধি পাবে। তাহলে এই অমসৃণতা বৃদ্ধির জন্য তাহলে কি হবে, এখন এরকম অমসৃণ কোনো ধার যদি থাকে, এই তাহলে এখন আলো, এইটা হচ্ছে কণাগুলো এগুলো, তাহলে দুই কণার সংযোগস্থল যেটা, তাহলে সেই সংযোগস্থলটা কিছুটা ফাঁকা থাকবে। তাহলে এখানে যে আলোটা পড়ছে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু এইখানের আলোটা পাস করে চলে যাচ্ছে। এই আলোটা বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু এই আলোটা পাস করে চলে যাচ্ছে। তাহলে এই পাস করে যাওয়ার সময় তাহলে যখন প্রতিবন্ধক থাকে, এই প্রতিবন্ধক, তাহলে এই প্রতিবন্ধকের এই কণাগুলো বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু আলো পাস করে চলে যাচ্ছে। তাহলে এইখানে যে পর্দা দেখব আমরা, তাহলে এই পর্দার জ্যামিতিক ছায়া অংশর একেবারে প্রান্তের দিকটা হচ্ছে কি একটা অস্পষ্ট ছায়ার সৃষ্টি করে, আর এগুলো হচ্ছে কি উজ্জ্বল আলোকিত থাকবে। এগুলো উজ্জ্বল আলো পাবো আমরা, কিন্তু এই আলোটা মনে হচ্ছে যেন এই দিকে বেঁকে গেছে। তাহলে সেই ক্ষেত্রে বস্তুর কিন্তু একটা বৈশিষ্ট্য অপবর্তনের জন্য কাজ করে। এটা হলো ফিজিক্স। তাহলে এই অংশটার থেকে আমরা কি বুঝতে পারছি যে বস্তুর গঠনগত যে ত্রুটি, সেই গঠনগত ত্রুটির কারণেও কিন্তু অপবর্তন সৃষ্টি হয়। কোনো বস্তুর গঠনগত যে ত্রুটি, সেই ত্রুটির কারণেও কিন্তু অপবর্তন সৃষ্টি হয়। আচ্ছা, অপবর্তন কিন্তু আমরা সবাই দেখেছি। কীরকম? যেমন আমরা যখন প্রাইমারি হাই স্কুলে পড়েছি, যাদের টিন শেড ছিল যে সমস্ত স্কুলগুলো, সেই টিন শেডের বা টিনের উপরে যদি সরু ছিদ্র থাকে, সেই ছিদ্র পথে আলো প্রবাহিত হয়। তাহলে এরকম একটা সরু, এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের মেঝে। তাহলে এই মেঝের উপরে আলো এসে দেখা গেল এই জায়গাটা আলোকিত করার কথা, কিন্তু এই আলোটা এরকম বেঁকে এসে এই আলোকিত অংশের প্রস্থটা একটু বেড়ে গেছে, কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি আলো উজ্জ্বল, তার পরেরগুলো ঠিক এইভাবে ফ্রিঞ্জ আকৃতির উজ্জ্বল আলো, উজ্জ্বল অন্ধকার এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এই টিনের ঘরে কিন্তু আমরা যদি সরু ছিদ্র থাকে তাহলে এই অপবর্তন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, অপবর্তন আমরা
লক্ষ্য করে থাকি। আর এরকম প্রতিবন্ধক যদি আমরা দেখি, তাহলে এই প্রতিবন্ধক, এইটা প্রতিবন্ধক, তাহলে এই প্রতিবন্ধকের মাঝে যে সরু ছিদ্রপথ, সেই সরু ছিদ্রপথের মধ্য দিয়ে আলো এসে মাঝের অংশটুকুকে কিন্তু উজ্জ্বল করছে, কিন্তু দুই পাশে একটা আলো আধার অংশের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা হলো অপবর্তন। এই অপবর্তনের কারণে অনেক উপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজের ছায়া কিন্তু মাটিতে পড়ে না। কারণ হচ্ছে অনেক উপরে যে উড়োজাহাজটা আছে, এটা, তাহলে এর উপরে যখন আলোক রশ্মি আপতিত হচ্ছে, সূর্যরশ্মি, তাহলে এর ছায়া পৃথিবীতে পড়ার কথা, কিন্তু এর পাশ ঘেঁষে আলোক রশ্মিগুলো এসে এর এই অংশটা এতটাই কমিয়ে দেয় যেটা সেটা আর দৃষ্টিগোচর হয় না, যার ফলে অপবর্তনের ফলে এর জ্যামিতিক ছায়া অংশের দিকে চতুর্দিক থেকে আলো এসে তার জ্যামিতিক ছায়া অংশটাকে একটা অস্পষ্ট ছায়ায় পরিণত করে, যার ফলে সেই ছায়াটা মাটিতে যখন পতিত হয় তখন সেটার আর অস্তিত্ব থাকে না। এভাবে অপবর্তনের কারণেই দেখা গেল যে উড্ডয়নশীল বা আকাশ দিয়ে চলমান বিমানের ছায়া মাটিতে পতিত হয় না। তো অপবর্তন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। অপবর্তন সাধারণত দুই ধরনের হতে পারে। অপবর্তন কেমন হবে, যে কোনো উৎস থেকে আলো আসবে, সেই আলো এসে একটা প্রতিবন্ধকতায় বাধাপ্রাপ্ত হবে, হয়ে সেই প্রতিবন্ধক থেকে একটা পর্দায় যেয়ে তার ছায়া পড়বে। তাহলে তিনটা ঘটনা আছে, একটা হলো উৎস, একটা হলো প্রতিবন্ধক, আর একটা হলো পর্দা। এই উৎস, প্রতিবন্ধক এবং পর্দা, এদের অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের অপবর্তন পাওয়া যায়। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণী অপবর্তন। ফ্রেনেল, FRESNEL, ফ্রেসনেল ক্লাস ডিফ্রাকশন। ফ্রেসনেল ক্লাস ডিফ্র্যাকশন অর্থাৎ ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এখন এই ধরনের অপবর্তন কেমন হয় দুইটা, আর একটা হচ্ছে ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। ফ্রনহপার শ্রেণী অপবর্তন। এটা একটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হলো ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। তাহলে বিষয় কয়টা? তিনটা। একটা হচ্ছে সোর্স, আর একটা হলো ওপেক অর্থাৎ প্রতিবন্ধক, আর একটা হলো স্ক্রিন অর্থাৎ পর্দা। এই তিনটার অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের অপবর্তন পাওয়া গেছে। একটা হলো ফ্রেনেল শ্রেণীর, বিজ্ঞানী ফ্রেসনেল এর নাম অনুসারে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর হলো ফ্রনহপারের নাম অনুসারে এটা হলো একটা ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। তো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কোনটা? ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে বলছে যদি সোর্স এবং স্ক্রিন উভয়ে যদি আমাদের সসীম দৈর্ঘ্যে থাকে, সোর্স এবং স্ক্রিন উভয়ে যদি আমাদের সসীম দৈর্ঘ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সোর্স অ্যান্ড স্ক্রিন এই দুটো হচ্ছে সসীম দূরত্বে। প্রতিবন্ধক তো আমাদের নিকটে থাকছেই, তাহলে সেই অনুযায়ী এইটাকে যদি আমরা প্রতিবন্ধক বলি, তাহলে এইখানে একটা সোর্স থাকবে। তাহলে সোর্স থেকে আলো এইখানে যে আপতিত হলো, এইখানে যে আপতিত হলো, এইখানে যে আপতিত হলো, সোর্স, এইখানে হচ্ছে আমরা একটা অপবর্তন পেলাম। সাপোজ এই জায়গায় এইটা হলো আমাদের স্ক্রিন, আর এটা হলো সোর্স, এটা হলো ওপেক। তাহলে এই প্রতিবন্ধক থেকে যদি সোর্স এবং স্ক্রিন উভয়ে যদি সসীম দূরত্বে থাকে, তাহলে কি হবে? আমরা জানি সসীম দূরত্বে থাকাকালীন সময়ে কোনো সোর্স বা উৎস যে আলো
নিঃসরণ করে, সেই নিঃসরিত আলোগুলো থেকে গলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। কোথায় থেকে কোথায় না, গলীয় তরঙ্গমুখ পাওয়া যায়। তাহলে যে সমস্ত উৎসগুলি থেকে গলীয় তরঙ্গমুখ পাওয়া যায়, সেই জাতীয় উৎস যদি আমাদের ডিফ্র্যাকশন সৃষ্টি করে, তাহলে সেই ডিফ্র্যাকশনগুলো হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন থেকে কি পাবো আমরা? গলীয় তরঙ্গ পাবো। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন থেকে আমরা গলীয় তরঙ্গ পাবো, গলীয় তরঙ্গ। তো গলীয় তরঙ্গ যদি পাই, আমরা গলীয় তরঙ্গ মুখ পাবো, ঠিক আছে। স্ফেরিক্যাল ওয়েভ থেকে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়, স্ফেরিক্যাল ওয়েভ থেকে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পাওয়া যায়। তাহলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট কীভাবে পাওয়া যায়? কোনো একটা সোর্স থেকে আলো যদি এইভাবে গমন করে, তাহলে এই সোর্সটাকে কেন্দ্র করে যদি আমরা এরকম বৃত্ত বা বৃত্তাংশ অঙ্কন করি, তাহলে এইগুলো হচ্ছে তার তরঙ্গমুখ। এগুলো P1, P2, P3 এই তরঙ্গমুখ। তাহলে এই জাতীয় তরঙ্গমুখ যদি পাই, তাহলে সেটা গলীয় তরঙ্গ। তাহলে এখান থেকে কিন্তু আমরা সেটা পাচ্ছি। ডিফ্র্যাকশনের আগে এবং ডিফ্র্যাকশনের পরে উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা গলীয় তরঙ্গমুখ পাচ্ছি। আর 2 নম্বর যেটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এখন ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে কি হয়, যে আলো উৎস এবং স্ক্রিন উভয়ে থাকে অসীম দূরত্বে। উৎস ও পর্দা অসীমে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, অসীমে যদি থাকে তাহলে আমরা দেখব কিভাবে? এখন দেখতে হবে যে অসীমের বৈশিষ্ট্যটা কি। অসীমের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো আলোক রশ্মি যদি নিজেদের মধ্যে সমান্তরাল হয়, তাহলে সেই সমান্তরাল রশ্মিগুচ্ছর বা সেই সমান্তরাল রশ্মিগুলোর অবস্থান হচ্ছে অসীমে। তাহলে কোনো উৎস থেকে আগত আলোক রশ্মি যদি পরস্পর নিজেদের মধ্যে সমান্তরাল থাকে, তাহলে সেই রশ্মিগুলোকে বুঝবো আমরা অসীম থেকে আসছে, ঠিক আছে। এবং প্রতিবন্ধকতার পরে যদি সেই রশ্মিগুলো আবারও নিজেদের মধ্যে সমান্তরাল হয়, তাহলে কি বুঝবো আমরা? সেগুলো মিলিত হবে যে অসীমে। তাহলে এই ধরনের অপবর্তনকে আমরা বলবো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তাহলে এটার প্রতিবন্ধক যদি এইটা হয়, এটা যদি প্রতিবন্ধক হয়, ওপেক হয়, তাহলে কি হবে? বলছে এটার থেকে এইরকমভাবে কোনো জায়গায় থেকে আলোক রশ্মি আসবে, এইটা সোর্স। এরপরে অপবর্তিত আলোক রশ্মিগুচ্ছ যদি এমন হয়, এই সমান্তরাল, তাহলে এই সমান্তরাল রশ্মিগুচ্ছ কিন্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে মিলিত হয় না। কোথায় মিলিত হয়? অসীমে মিলিত হয়। তাহলে এই ধরনের অপবর্তনগুলিকে আমরা বলবো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন কীরকম হবে? এখানে কিন্তু সমতল তরঙ্গের সৃষ্টি হয়, সমতল তরঙ্গ। এখানে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেখানে সমতল তরঙ্গ, প্লেন ওয়েভ। তাহলে প্লেন ওয়েভ যদি হয়, তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট পাবো আমরা, সমতল তরঙ্গ মুখ পাবো। তাহলে এটার ক্ষেত্রে সমতল তরঙ্গ মুখ পাওয়া যায় কিভাবে? যে এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো জায়গায় থাকে, তাহলে তার উপর লম্ব অঙ্কন করলে কিন্তু তরঙ্গ মুখ পাওয়া যায়। P1, P2, P3 এগুলো P1, P2, P3 এরা হচ্ছে সমতল তরঙ্গ মুখ সৃষ্টি করে। তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আমরা সমতল তরঙ্গ পেতে পারি। তাহলে এই 2 প্রকারের ডিফ্র্যাকশন, যেটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন যেমন সিঙ্গেল স্লিট হতে পারে, ডাবল স্লিট হতে পারে, গ্রেটিংয়ের দ্বারাই হতে পারে। হ্যাঁ, সিঙ্গেল স্লিটের দ্বারাই ডিফ্র্যাকশন হতে পারে, ডবল স্লিটের দ্বারাই ডিফ্র্যাকশন হতে পারে, আবার গ্রেটিং, যেটা আমরা এরপরে আলোচনা করব, গ্রেটিংয়ের দ্বারাই ডিফ্র্যাকশন হতে পারে। এগুলো হতে পারে এবং এগুলো আমরা আলোচনা করে দেখব এরপর একটা একটা করে। তো এটা হচ্ছে ডিফ্র্যাকশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা কনসেপশন।
আশা করি তোমরা এটা বুঝতে পারবে এবং দেখবে, বুঝবে। এর পরবর্তীগুলোতে আমরা এই ডিফ্র্যাকশনের অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।